একটা ব্যাপার আমাকে খুব ভাবায় এবং এটাও ভাবায় যে আমরা সবাই ব্যাপারটা জানি কিন্তু খুব একটা স্টেপ নেই না। আরেকটা বিশ্বযুদ্ধ নিউক্লিয়ার বোমা কিংবা এআই নয়, মানব জাতির শেষ যুদ্ধ কি তবে 50,000 বছর পুরনো জম্বি ভাইরাসের সাথে হচ্ছে? আসুন বোঝার চেষ্টা করি ঠিক কোন দিকে আগাচ্ছে আমাদের পৃথিবী। ঠিক কয়েক বছর আগেই মানুষ লড়েছে অদৃশ্য মহামারী করোনার সাথে। এবার এর চেয়েও ভয়ঙ্কর প্রতিপক্ষ তৈরি হচ্ছে পৃথিবীর দুই প্রান্তে। জলবায়ুর পরিবর্তনে বাড়ছে বিশ্বের তাপমাত্রা, গলছে বরফ, সাথে আর্কটিক অঞ্চলে বরফের পার্মাফ্রস্টের আড়ালে থাকা প্রাণঘাতী জম্বি ভাইরাস দিচ্ছে বেরিয়ে আসার হুমকি। অ্যান্ড ইয়েস, দিস ইজ ট্রু, দিস ইজ বিটারলি শকিং ট্রু। 2016 সালের আগস্টে রাশিয়ার সাইবেরিয়ান তুন্দ্রা অঞ্চলে হঠাৎ মারা যায় 12 বছরের এক কিশোর। সাথে 20 জন ভর্তি হয় হাসপাতালে, কারণ খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। 75 বছর আগে মারা যাওয়া অ্যানথ্রাক্সে আক্রান্ত হরিণ থেকে মাটি পানিতে ছড়িয়ে পড়েছিল এই রোগ। হরিণের দেহ ছিল বরফের আস্তরে ঢাকা পার্মাফ্রস্টের নিচে। তাহলে হঠাৎ বেরিয়ে আসলো কিভাবে? বিশ্বের তাপমাত্রা অ্যালার্মিং হারে বাড়ছে। আগে যেখানে গ্রীষ্মকালে প্রায় 50 সেন্টিমিটার গভীরতার বরফ গলতো, এখন গলছে কয়েক গুণ বেশি। কানাডার উত্তরে যেখানে তাপমাত্রা সচরাচর -140 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও বরফ গলা শুরু হয়েছে। বেরিয়ে আসছে বরফের নিচে চাপা পড়া হাজার হাজার বছর আগের রোগ জীবাণু, যা কিনা মুহূর্তেই মুছে দিতে পারবে মানুষের চিহ্নকে। কয়েক বছর আগে ঠিক এমনই এক মহামারী করোনা ভাইরাসের সাক্ষী হয়েছিলাম আমরা প্রত্যেকে এবং পুরো বিশ্ববাসী। পুরো বিশ্বের 1.5 কোটি মানুষের জীবন এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। ভুগিয়েছে প্রায় 70 লক্ষ মানুষকে। কেনাবেচা, চলাফেরা, স্কুল, কলেজ, চাকরির বাজারে ফুল স্টপ লেগে গিয়েছিল। মানুষের সাথে ভেঙেছিল পুরো বিশ্বের অর্থনীতি। প্রায় $8.5 ট্রিলিয়ন ক্ষতি দেখেছে পুরো বিশ্ব, যেখানে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশই খেয়েছিল $70 বিলিয়ন ধাক্কা। That is why today I will also declare a national energy emergency. We will drill, baby, drill. যেখানে আমেরিকার মতো উন্নত দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ভুয়া বলছে, ড্রিল বেবি ড্রিল মন্তব্য করে উস্কে দিচ্ছে পরিবেশের বিপর্যয়কে, তখন অন্যদিকে চিন্তার ভাঁজ পড়ছে আমাদের মতো গরিব দেশগুলোর কপালে। কারণ অর্থনীতির দিক থেকে সবচাইতে বড় মাসুল গুনতে হচ্ছে কিন্তু আমাদেরই। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব জলবায়ু পরিবর্তনের সাথে অর্থনীতির সম্পর্কটা আসলে কোথায়, এর কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এর দায়ভারটা আসলে কার, আর কিভাবেই বা এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, উদ্ধার করা সম্ভব নিজেদেরকে। চলুন আজ একেবারে সহজ ভাষায় বুঝে নেই ক্লাইমেট চেঞ্জ আর ইকোনমির গভীর মারপ্যাচটা। আমেরিকা আর চীনের ট্রেড ওয়ার যখন গোটা বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে, তখন অনেক বছর ধরে উত্তাপ ছড়ানো আরেকটি বিষয় যে আড়ালে চলে গেছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। যে ব্যাপারটা নিয়ে শুরু থেকে কথা বলছিলাম, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। শুল্ক বাড়িয়ে কমিয়ে অর্থনীতিতে যতটা না আগুন লাগানো সম্ভব, তার থেকেও বেশি ক্ষতির মুখ দেখাতে পারে জলবায়ু পরিবর্তন। প্রশ্ন হলো, জলবায়ু পরিবর্তনটা আসলে কি? কাগজ কলমের ভাষায় 30 বছর বা তার বেশি সময়ে কোনো জায়গায় গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বোঝায়। তবে সহজ ভাষায় বলতে গেলে আবহাওয়ার সেই চেনা জানা ধরন বদলে যাওয়াকেই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচাইতে বেশি। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021 বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 4র্থ। একে তো সমুদ্র পৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র 10 থেকে 15 মিটার, আবার কিছু উপকূলীয় এলাকার উচ্চতা তো সমুদ্র থেকে মাত্র 1-2 মিটার উপরে। 3 দিক দিয়ে উঁচু দেশ দিয়ে ঘেরা এই দেশের প্রায় 19টা জেলা জুড়ে আছে উপকূলীয় অঞ্চল। তাহলে বুঝতেই পারছেন প্রাকৃতিকভাবেই আমাদের দেশ কতটা নাজুক অবস্থায় আছে। ভৌগোলিকভাবে মাইনাস পজিশনে থাকা বাংলাদেশের অর্থনীতি আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট বলতে পারেন? আমি বলছি, আমাদের দেশের অর্থনীতি যে কয়েকটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম প্রধান খুঁটি হলো কৃষি। 40% শ্রমজীবী মানুষ কোনো না কোনোভাবে কৃষি কাজের সাথে জড়িত। 80% এই খাতের উপর নির্ভরশীল। প্রতি বছর এই খুঁটিতেই আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগগুলো, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি।
2021 সালের শুধু এপ্রিল মাসেই তীব্র দাবদাহ ও অনাবৃষ্টির কারণে 700 বর্গ মাইল কিলোমিটার ফসল নষ্ট হয়েছিল। অর্থনীতিতে হিসাবটা প্রায় 27 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি। মানুষ যেমন প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে, তেমনি 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা গেলে আমাদের প্রধান খাদ্যশস্য ধান সেও কিন্তু স্ট্রোক করে। ধানের এই স্ট্রোককে আমরা বলে থাকি হিট শক। হিট শকের সাথে ধানের চিটা পড়ে অতিরিক্ত গরমে। আবার শীতের সময় কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 18 ডিগ্রির নিচে নেমে আসে, তাতেও ধানের ক্ষতি হয় ব্যাপক। ধান তো গেল, কিন্তু আম কাঁঠাল পাকার জন্য তো গরম দরকার নাকি? শুধু গরম না, বৃষ্টিও দরকার। কিন্তু জলবায়ুর পরিবর্তনে আমাদের যে ষড়ঋতুর দেশ, সেই ষড়ঋতুর সাইকেলটাই পরিবর্তন হয়ে গেছে, ঘুরে গেছে ঘড়ির কাঁটা। বৃষ্টির অভাবে অনেক আম কাঁঠালই অপুষ্টিতে ভুগে অকালেই ঝরে যায়। গ্রীষ্ম শুধু একাই ভোগায় না, সাথে আছে বর্ষাকাল। 2024-এর বিশাল বন্যার কথা মনে আছে তো? অতিবৃষ্টিতে হুটহাট শুরু হওয়া বন্যায় সব মিলিয়ে দেশের আর্থিক ক্ষতি অন্তত 20,000 কোটি টাকা ছাড়িয়েছিল। যেখানে 2024 সালের হিসাবে দেশের রাজস্ব ঋণের বোঝাই ছিল 18,36,000 কোটি টাকার মতো। আর প্রতিবারের বন্যায় আমাদের ঠুনকো রাস্তাগুলোর বেহাল দশা হয়। ক্ষয়ে যাওয়া, ভেঙে যাওয়া রাস্তাঘাট, জমি জমা ঠিক করতে সরকারের ঋণ করে সাহায্য করে। সে ঋণ আবার আমাদের উপর ট্যাক্সের বোঝা হয়ে ফিরে আসে। পুরোটাই দারিদ্র্যের একটা বিষাক্ত চক্র, আমাদেরকে কখনোই অর্থনৈতিকভাবে সামনে এগোতে দেয় না। গেল বছর 1000 কোটি টাকার ক্ষতির বিপরীতে সরকার সাহায্য করতে পেরেছিল মাত্র 193 কোটি টাকার। তাও সব জায়গায় কতটুকু সাহায্য পৌঁছানো গেছে তার কোনো সঠিক হদিস বা হিসাব কোনোটাই নেই। উপকূলের দরিদ্র মানুষগুলো প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের এক ধাক্কা শেষ না হতেই আরেক ধাক্কার শিকার হয়। সরকারি সাহায্য কখনো পায়, কখনো পায় না, কখনো বা এতই কম পায় যে সেই টাকা দিয়ে ক্ষতির একাংশও পূরণ করা সম্ভব হয় না। ফলাফল, বিভিন্ন এনজিও থেকে বিশাল পরিমাণ সুদের ঋণ না নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এই ক্ষুদ্র ঋণের লুপ হলে বিশাল সুদের চক্করে যখন প্রজন্মের পর প্রজন্ম ফেসে যায়, তখন দারিদ্র্যের ঘানি টানে মানুষগুলো। আর শুধু এখানেই শেষ না, এই যে ক্ষুদ্র ঋণ, বিশাল পরিমাণ সুদ, এই দায়ভারটাও কিন্তু আমাদের অর্থনীতির উপর এসেই পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবটা সবচাইতে বেশি দেখা যায় উত্তরবঙ্গের দিকে। ফারাক্কা বাঁধ ছাড়াও অনাবৃষ্টির কারণে সেখানে মাটির নিচে পানির স্তর খুব দ্রুত নেমে যাচ্ছে আরো গভীরে। কিছু কিছু জায়গায় গ্রীষ্মকালে দেখা যায় মরুভূমির মতো খরা। ব্যাপারটা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে বিশেষজ্ঞদের মতে 2050 সাল নাগাদ প্রায় 80 লাখ মানুষ এই খরার জন্য এসব এলাকা ছাড়তে বাধ্য হবে। প্রশ্ন হলো, কেন হচ্ছে এই জলবায়ু পরিবর্তন? 6 ঋতুর দেশ থেকে কিভাবে আমরা হয়ে গেলাম 3 ঋতুর দেশ? এর একটা সহজ উত্তর আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আলোচনায় খুব বেশি আনি না। আর সেটা হচ্ছে শিল্পায়ন। উন্নয়নের সাথে বাড়ছে কলকারখানা, বাড়ি, গাড়ি। এই শিল্পায়ন বর্তমানে এত দ্রুত হচ্ছে যে 1850 থেকে 1900 সাল পর্যন্ত 50 বছরের গড় তাপমাত্রার চেয়ে 2020 সালের গড় তাপমাত্রা প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জীবনের প্রতিটা কাজ বর্তমানে যন্ত্রের উপর নির্ভর করে। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জীবন ঘিরে আছে যন্ত্রে। বিশাল সংখ্যক মানুষের খাবারের যোগান দিতে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানা, বাড়ছে মেশিনপত্র। এসব মেশিন তো আর হাওয়ায় চলে না, চলে হচ্ছে জ্বালানিতে। আর জ্বালানি পোড়ালে পরিবেশে সৃষ্টি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড আর মিথেন। কয়েকদিন আগের রিপোর্টে দেখা গেল গত শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 23%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ 19% এবং মিথেনের পরিমাণ 100 ভাগ বেড়েছে। এগুলো বাতাসে মিশে পৃথিবীকে রীতিমতো একটা ওভেন বানিয়ে ফেলছে। একসময়ের প্রচুর গাছপালা এই ধরনের বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিত। এখন তো সেই সুযোগও কমে গেছে। যেদিকেই তাকাই না কেন, গাছপালা উজাড় করে, নদীনালা ভরাট করে বড় বড় বাড়ি করা হচ্ছে। তবে টাকার অভাবে আমাদের দেশের শিল্পায়ন এখনো কম, তাই কার্বন ফুটপ্রিন্টও বেশ কম। পৃথিবীর মোট গ্রিনহাউস গ্যাসের মাত্র 0.40% নিঃসরিত হয় বাংলাদেশে। তাহলে ভয়াবহ জলবায়ুর পরিবর্তনের দায়ভারটা আসলে কার? আমাদের এই পৃথিবীতে পুঁজিবাদের সিস্টেমটা এমনভাবে দাঁড়িয়ে গেছে যে উন্নত বড় বড় রাষ্ট্র আসলে কাশি দিলেও আসলে এর দায়ভার নিতে হয় আমাদের মতো ছোট ক্ষুদ্র গরিব দেশগুলোকে। তাদের যুদ্ধ, মুদ্রার দাম, রাজনৈতিক চুক্তির 19-20 হলেই আমাদের মতো গরিব দেশগুলোর 13টা বেজে যায়। আমেরিকা, কানাডা, চীন, জাপানের মতো উন্নত দেশগুলোতে প্রযুক্তিগত উন্নতি অনেক বেশি, সেই সাথে তাদের কার্বন ফুটপ্রিন্টও অনেক বেশি। যেখানে বাংলাদেশের মতো গরিব দেশ মাত্র 14% কার্বন নিঃসরণ করে, বিপরীতে উন্নত দেশগুলো 86% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তাদের বিলাসিতার মাসুল গুনতে প্রতি বছর জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের মতো ছোট গরিব দেশগুলোকে।
প্রতি বছর বাংলাদেশে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় কেবল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর মেরামত করতে। উপকূলীয় অঞ্চলে মাথাপিছু 6,680 টাকা প্রতি বছর একটি পরিবারকে শুধু তাদের বাসস্থান মেরামতের জন্য ব্যয় করতে হয়। গত 18 মাসে জলবায়ু পরিবর্তনের কারণে 15টি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে দেশে। এর মাঝে শুধু 2টো বন্যাতেই প্রায় 1.7 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা জাতীয় বাজেটের 1.8% সমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে প্রযুক্তি আর অবকাঠামোগত যে সংস্কার প্রয়োজন তার জন্য ব্যয় করতে হবে জিডিপির 2.5% অর্থ। কিন্তু যাদের কারণে এই এত বড় ক্ষতির মুখোমুখি হচ্ছে আমাদের দেশ, তাদের অন্তত আর্থিক ক্ষতি সামাল দেওয়ার সময় আমাদের পাশে থাকার কথা ছিল, তাই না? সে আশা অমাবস্যার চাঁদ। সব খরচের 12 ভাগের 1 ভাগ অর্থ আসে আন্তর্জাতিক তহবিলগুলো থেকে, আর বাকি সব সংস্কার নিজের কিংবা ঋণের টাকায় মেটাতে হয়, যার যোগান যায় মানুষের সাধারণ পকেট থেকেই। এভাবে বাড়ে মুদ্রাস্ফীতি, বাড়ে দারিদ্র্য। যেই দারিদ্র্যের চক্কর থেকে আমরা কিছুতেই বের হতে পারছি না, যুগের পর যুগ চলে যাচ্ছে, পড়ে আছি একটা জায়গায়। এখন আমাদের আসলে কি করার আছে? জলবায়ু পরিবর্তনের কি কোনো সমাধান নেই? আছে, যদিও বাস্তবতা হলো পুরোপুরি কখনোই এই সমস্যার সমাধান সম্ভব না, কিন্তু কমানো অবশ্যই সম্ভব। কৃষিখাতে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির ড্রিপ ও স্প্রিংকলার সেচ পদ্ধতি এবং আইওটি এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আবার এমন একটা সাশ্রয়ী সেচ পদ্ধতির ইন্টিগ্রেশন করা যেতে পারে যার কারণে অল্প পানিতে বেশি ফসল ফলানো সম্ভব হবে, কারণ সেকেলে পদ্ধতি দিয়ে একালের কৃষিখাতকে বাঁচানো সম্ভব না। উপকূল অঞ্চলে সাইক্লোন সেন্টার, বাঁধ দেওয়া, রাস্তাঘাটের মান বাড়ানো, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা এখন সময়ের দাবি। গাছ লাগানো আর সবচেয়ে বড় পদক্ষেপ শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্বন ফুটপ্রিন্ট কমানো। প্রথমে দেশের অর্থনীতিকে বাঁচাতে দেশের কাঠামোটা পরিবেশ বান্ধব করার চেষ্টা করতে হবে নিজেদেরই। কিন্তু এত পদক্ষেপ কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আদৌ সম্ভব? আপনি কি মনে করছেন এর সমাধান কি হতে পারে?